আমাদের অনুসন্ধান বলছে yes, there is a massive chance of Hasina's coming back. This new Bangladesh is looking a lot like old East Pakistan. 5 আগস্ট 2024 সন্ধ্যা থেকেই খবর আসতে থাকে বাংলাদেশের হিন্দুদের উপর পাশবিক নির্যাতন চলছে। হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনার বেশিরভাগই ভুয়া আর গুজব। তাহলে হঠাৎ করে এতদিন পর 25 অক্টোবর প্রায় 3 মাস পর আবারও এত বড় করে বিক্ষোভ সমাবেশ কেনই বা বাংলাদেশের পতাকার উপর ভারতীয় আরএসএস এর গেরুয়া পতাকা? ডোনাল্ড ট্রাম্পের টুইটার পোস্ট স্পষ্ট দেখা যাচ্ছে ট্রাম্প লিখেছেন, আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান আর অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণের। কিন্তু কেন হঠাৎ করে ট্রাম্পের এমন পোস্ট কেন? এই টুইটার পোস্টের মাধ্যমে ট্রাম্প আসলে কি বোঝাতে চায়? আমি জানি আজকের ভিডিও পোস্ট করার পর যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে তাহলে আমি হয়তোবা গুম হয়ে যাব, অথবা খুব শীঘ্রই আওয়ামী লীগের পোষা ইউটিউবারদের হাতে বিশাল একটা হেনস্থার শিকারও হব। বাংলাদেশের রাজনীতির সবচাইতে ক্রুশিয়াল মোমেন্ট চলছে ঠিক এই মুহূর্তে, আর এই কয়েকদিনের ভিতরে ঘটে গেছে অনেক কিছু। ভারতের তথা বিজেপির পক্ষ থেকে একদিকে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি, আরেকদিকে অখণ্ড ভারত নির্মাণের একটা বিশাল ষড়যন্ত্র। আর এই সব কিছুর মূলে যে বিষয়টি তা হলো শেখ হাসিনার আবার ক্ষমতা দখল। অনুসন্ধানে আমরা যা পেয়েছি তা রীতিমতো ভয়ঙ্কর, এবং আমাদের আজকের কেস স্টাডিটা বেশ কমপ্লেক্স। তাই শুরু করতে হবে একেবারে বাংলাদেশের শুরু থেকে। It seems that many people, perhaps tens of thousands of people, are simply not getting food in this country. It's not correct. Then 27,000 people would not even die. The people expected that few millions people will die. 1972 থেকে 1974 অবধি শেখ মুজিবের শাসনে বাংলাদেশের জনগণ বেশ ত্যক্ত ছিল আওয়ামী লীগের প্রতি। বিশেষ করে শেখ মুজিবের বাকশাল গঠন তথা এক নায়কতন্ত্রের উপর বাকি রাজনৈতিক দলগুলো বেশ ক্ষুব্ধ ছিল। সুতরাং 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার মেইন স্ট্রিম পলিটিক্সের দাপট দেখিয়ে টিকে থাকা একেবারেই অসম্ভব ছিল। এই দেশে নাই মানুষের কোনো মৌলিক অধিকার, নাই বেঁচে থাকার অধিকার, নাই বাক স্বাধীনতা, নাই সাংবাদিকতার স্বাধীনতা। 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায়, তখন ভারতের সাথে বাংলাদেশের জিওপলিটিক্স বেশ ট্যাকটিক্যাল হয়ে ওঠে। এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। ভারত বুঝতে পারে এভাবে চলতে থাকলে বাংলাদেশের উপর আধিপত্য ধরে রাখা সম্ভব না, এমনকি অখণ্ড ভারত নির্মাণের যে প্রকল্প সেটাও প্রায় পুরোপুরি অসম্ভব। এরপর শুরু হয় নতুন পাশা খেলা। ভারত তার কূটনীতিতে পরিবর্তন আনে, আর আওয়ামী লীগ হয় সেই পাশার ঘোড়া। এক ঘর দু ঘর না, একেবারে আড়াই ঘর লাফ। টানা 15 বছর ক্ষমতায় টিকে থাকার আর দিল্লির দাসত্ব করার সূত্রপাত। 2007 সালে বাংলার মুসলিম উম্মাহ যখন মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে, তখন পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশকে প্রচার করা হয় প্রো ইসলামিস্ট রাষ্ট্র হিসেবে। ফলাফল 2008 সালের নির্বাচনে সেকুলারপন্থী কোট আনকোট ইসলাম বিদ্বেষী শেখ হাসিনার জয়, ভারতের নতুন কূটনীতির প্রথম আড়াই ঘরের লাফ। এরপর থেকে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ যতবার গদি হারানোর শঙ্কায় পড়েছে, তারা এই একই অস্ত্রই ব্যবহার করেছে। 2014 সালের নির্বাচনের ঠিক আগের বছর 2013 সালের শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার মুসলিম প্রোটেস্টরকে হত্যা, আর ভোট চুরি করেও ইসলামোফোবিয়াতে ভুগতে থাকা পশ্চিমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়ে আবারও ক্ষমতা দখল আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্যাল মুভ। কালের পরিক্রমা আর সেই সাথে তথ্য উপাত্তের সংমিশ্রণ বারবার প্রমাণ করেছে শেখ হাসিনা সত্যিকার অর্থেই মুসলিম বিদ্বেষী। বাচ্চা বাচ্চা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে, গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। আর মুসলিম বিদ্বেষী বলা মাত্র একটা মিসকনসেপশন তৈরি হয়, তা হলো কোট আনকোট হিন্দুদের রক্ষাকর্তা। মূলত হিন্দুদের রক্ষাকর্তা বলে কোনো শব্দ আদৌ কোথাও নেই। এটা হচ্ছে পুরোপুরি বিজেপি পন্থী ওল্ড ট্যাকটিক্যাল খেলা। রাজনৈতিক মঞ্চে বিজেপি কিভাবে উগ্র হিন্দুত্ববাদকে প্রমোট করে বছরের পর বছর ধরে ক্ষমতায় টিকে থাকে, সেটা আমরা প্রমাণ করেছিলাম এই ভিডিওতে। এনিওয়ে, প্রশ্ন উঠে আসে, তাহলে কি 2024-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা আবারও সেই পুরনো ট্যাকটিক্সই ব্যবহার করছে?
ওকে, লেট মি এক্সপ্লেইন ইন আ ভেরি সিম্পল ওয়ে। আমাদের এই কমপ্লেক্স আলোচনা অনেকটাই সহজ হয়ে যাবে যদি দুইটা বিষয়কে অ্যাকনলেজ করা যায়। এক, বাংলাদেশের রাজনীতিতে কি ভারতের প্রভাব আছে? উত্তর হলো ইয়েস, আছে। এমনকি প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু থাকা উচিত তার চাইতেও অনেক বেশি আছে। বিশেষ করে শেখ হাসিনা থাকা অবস্থায় আনব্যালেন্সড একতরফা চুক্তি আর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ঠাঁই দেওয়া সেটাই প্রমাণ করে। আর দুই, গ্লোবাল পাওয়ার হিসেবে আমেরিকা গণতন্ত্রকে পুঁজি করে মাস্তানি করে বেড়ায় কিনা? উত্তর হলো ইয়েস। এমনকি গ্লোবাল পাওয়ার আমেরিকার এই মাস্তানি সহ্য করতে আমরা মোর অর লেস বাধ্যই বলা যায়। নাও গেট ব্যাক টু দি টপিক। কিছুদিন পর আমেরিকার নির্বাচন, প্রেসিডেন্টের জন্য লড়বেন কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প। আর সেই নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের টুইটার পোস্ট স্পষ্ট দেখা যাচ্ছে ট্রাম্প লিখেছেন, আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান আর অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণের। আমি ক্ষমতায় থাকলে এই পরিস্থিতি কখনোই হতে দিতাম না। কমলা আর জো বারবার হিন্দু সম্প্রদায়কে উপেক্ষা করেছে। আমি ক্ষমতায় গেলে আমার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে সম্পর্ক দৃঢ় করব, হিন্দু সম্প্রদায়কে রক্ষা করব। কিন্তু কেন হঠাৎ করে ট্রাম্পের এমন পোস্ট কেন? এই টুইটার পোস্টের মাধ্যমে ট্রাম্প আসলে কি বোঝাতে চায়? 5ই আগস্ট 2024 সন্ধ্যা থেকেই খবর আসতে থাকে বাংলাদেশের হিন্দুদের উপর পাশবিক নির্যাতন চলছে। কোথাও মন্দির ভাঙা হচ্ছে তো কোথাও ঘর, কোথাও এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে পুরো হিন্দু পরিবারকে। আর সাথে সাথে শুরু হয় ভারতীয় মিডিয়ার তাণ্ডব। একের পর এক পেপার পত্রিকার হেডলাইন আর ফ্রন্ট পেজ জুড়ে শুধুমাত্র বাংলাদেশের হিন্দু ক্রাইসিস। কিছুদিন পেরোতেই এই উত্তাল ঝড় থেমেও যায়। ভারত বাংলাদেশের নতুন সরকারের সাথে নতুনভাবে মিলেমিশে চলার জন্য প্রস্তাবও জানায়, কিন্তু হঠাৎ 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে এক বিশাল সমাবেশের ডাক দেয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। 8 দফা দাবি আর হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে সেই সমাবেশে যোগ দেয় 24 থেকে 25 হাজার মানুষ। এমনকি সমাবেশ থেকে লং মার্চ টু ঢাকার ডাকও দেওয়া হয়। মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ এতদিন পর নতুন করে আবার কি হলো? আসলে নতুন করে না, আমাদের অনুসন্ধান থেকে উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ এনে প্রায় প্রতি সপ্তাহের শুক্র আর শনিবার একত্রিত হয়েছে কিছু হিন্দু সংগঠন। শোনা গেছে এসব কর্মসূচিতে প্রতিবেশী রাষ্ট্রসহ বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ ফান্ডিংও করেছে। শেখ হাসিনার গদি হারানোর 4 দিনের মাথায় 9ই আগস্ট বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করে কিছু হিন্দু সংগঠন। সেখানে ছবিতেই স্পষ্ট দেখা যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী সেই সংগঠনের সাথে অংশগ্রহণও করেছে। এখানেই শেষ না, জানা গেছে 9 থেকে 14 আগস্ট পর্যন্ত টানা কর্মসূচি পালনের পর নিজেদের মধ্যে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাদের কর্মসূচি স্তিমিত হয়ে আসে। ওয়েট, আমার কথাগুলো কি একটু বায়াসড মনে হচ্ছে? হতেই পারে, কারণ আমি এখনও ক্লিয়ার করিনি 5ই আগস্টের পর থেকে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনার বেশিরভাগই ভুয়া আর গুজব। গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসরেরা দেশব্যাপী বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে। তাদের বাড়িঘর হামলা, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আওয়ামী লীগের দোসর হিসেবে কিছু হিন্দুর উপর রাজনৈতিক কারণে হামলার ঘটনাও ঘটে, যেটা পুরোপুরি রাজনৈতিক, সাম্প্রদায়িক না। এগুলোর একটাও আমার নিজের কথা না, সবগুলোর সোর্সই অথেন্টিক পেপার পত্রিকা। এমনকি গুজব হওয়া সত্ত্বেও বাংলাদেশের অনেক মুসলিম পরিবার, অনেক মাদ্রাসার ছাত্র তাদের যার যার এলাকায় হিন্দু সম্প্রদায় তথা সংখ্যালঘু সম্প্রদায়দের বাড়িঘর, মন্দির সবকিছুই পাহারা দিয়েছে, শুধুমাত্র আনএক্সপেক্টেড কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যেন না ঘটে। তাহলে হঠাৎ করে এতদিন পর 25 অক্টোবর, প্রায় 3 মাস পর আবারও এত বড় করে বিক্ষোভ সমাবেশ কেন? কেনই বা বাংলাদেশের পতাকার উপর ভারতীয় RSS এর গেরুয়া পতাকা? মনে আছে আমরা ভিডিওর একেবারে শুরুতে বলেছিলাম শেখ হাসিনা যতবারই তার গদি নিয়ে টেনশনে পড়েছে ততবারই হিন্দু মুসলিম ডার্টি পলিটিক্যাল গেম প্লে করেছে। আমাদের অনুসন্ধান বলছে এই বিশাল বিক্ষোভ সমাবেশ আর মার্চ টু ঢাকার পেছনে শেখ হাসিনার ফিরে আসা ছাড়াও আরও 2টি স্বার্থ কাজ করছে। আর সেই 2টি স্বার্থ কেন্দ্রিক সূত্রকে মেলাতে পারলেই পুরো হিসাবটা মিলে যাবে। চলুন এক এক করে দেখা যাক। প্রথম স্বার্থ ভারতের অখণ্ড ভারত নির্মাণের প্ল্যানিং। অখণ্ড ভারত হলো ঐক্যবদ্ধ বৃহত্তর ভারতের একটি কল্পিত ধারণা, যার নেতৃত্বে থাকবে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়। ভারতের একটি বিশাল উগ্র হিন্দুত্ববাদী সম্প্রদায় বিশ্বাস করে মাতৃভূমির কিছু অংশ ভারত থেকে বিভক্ত হয়
হিন্দু সম্প্রদায় দুর্বল হয়ে পড়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কানাইয়ালাল মানেকলাল মুন্সি অখণ্ড ভারতের ডাক দিলে মহাত্মা গান্ধী সমর্থনও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয় না। 1947 সালে ভারত 3 ভাগে ভাগ হয়ে যায়। কিছু কিছু সূত্র বলছে 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করার পেছনে এই অখণ্ড ভারত নির্মাণের প্ল্যানিং ছিল ভারতের, যা আজও চলমান। তারা বিশ্বাস করে অখণ্ড ভারত নির্মাণ করা সম্ভব হলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানকে নেতৃত্ব দেবে ভারতের উগ্রবাদী, হিন্দুত্ববাদী, হোয়াটএভার ইউ সে, সেই সমস্ত বিজেপির নেতারা। আর এই সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চলবে বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ মতে, যেমন ধরেন বেদ, পুরাণ কিংবা গীতা। এরকমটাই স্বপ্ন দেখে ভারতের হিন্দুত্ববাদী নেতারা। আর বাংলাদেশের বেশ কিছু হিন্দু সংগঠনের প্রধানের মাথায়ও এই একই ভূত চাপানো হয়েছে বলে ধারণা করা হয়। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের হিন্দুদের বাস্তব চিত্র তুলে ধরেছে যে এই দেশে হিন্দুরা কত বিপন্ন হবে। না হলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সংগঠনগুলো আছে সেগুলোর কর্মসূচিতে ভারতের ফান্ডিংয়ের প্রশ্নই বা কেন উঠবে? কেনই বা ভারত দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে একের পর এক মিডিয়ার প্রোপাগান্ডা চালাচ্ছে, এত বড় বড় হেডলাইন তৈরি করছে? It's been almost 3 months since the so-called Dhaka Spring, since the promises of a new Bangladesh. But this new Bangladesh is looking a lot like old East Pakistan. কেনই বা এত বিশাল বিশাল টক শো? বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ তৈরি হচ্ছে এবং তাদের 8 দফা দাবি পূরণ না হলে তারা মার্চ টু ঢাকার ডাক দিয়েছে। যেভাবে ডিসপিউট নেগোসিয়েশন হয় সেই পুরো ব্যবস্থাটা, সেটা আওয়ামী লীগ ভালো হোক খারাপ হোক, তার একটা সরকার, একটা রাষ্ট্র কাঠামো ছিল, সেটা এই মুহূর্তে পুরোপুরি হাওয়া। আর শুধু নতুন করে না, বাংলাদেশকে দখল করে নতুন করে একটা অখণ্ড ভারত নির্মাণের জন্য ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা বারবার দফায় দফায় বক্তব্য দিয়েছেন। भारत जोड़ो अभी भारत का टेरिटरी में करके कोई फायदा नहीं है। आप पाकिस्तान को जोड़ने का कोशिश कीजिए, बांग्लादेश का जोड़ने का कोशिश कीजिए और अखंड भारत के लिए प्रचेष्टा कीजिए अगर आपका मन में कोई रिग्रेट हो पार्टीशन के लिए। সুতরাং ফান্ডিং করে এই বিশাল মার্চ টু ঢাকার ডাকের পেছনে ভারতের অখণ্ড ভারত নির্মাণের স্বার্থকে প্রশ্নবিদ্ধ করলে কি বিন্দু মাত্র ভুল হবে? দ্বিতীয় যে স্বার্থটি এই উস্কে দেওয়া সাম্প্রদায়িক টেনশনের পেছনে কাজ করছে তা হলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণা আর প্রেসিডেন্টের সিট দখল কেন্দ্রিক স্টান্টবাজি। আই নো বিষয়টা একটু খটকা লাগার মতো, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে এটাই বাস্তবতা। ট্রাম্পের সাথে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ আগে থেকেই খুব ভালো সম্পর্ক। তারা নিজেরাই এটাকে পাবলিকলি নাম দিয়েছে বন্ধুত্ব। মাই ফ্রেন্ড, ইন্ডিয়াস ফ্রেন্ড, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্প নিজের টুইটার পোস্টেও সেটাই দাবি করেছেন। আপনার মনে প্রশ্ন আসছে না কেন এই বন্ধুত্ব? আমাদের রিসার্চ বলছে আমেরিকায় বর্তমানে 5.2 মিলিয়নেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছে। আর এই বিশাল সংখ্যা ভারতীয় আমেরিকানদের দ্বিতীয় বৃহত্তম অভিবাসী গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু সংখ্যা নয়, তাদের দ্রুত জনসংখ্যার বৃদ্ধির কারণে তারা এখন মার্কিন রাজনৈতিক অঙ্গনে একটি বিশাল শক্তিশালী ভূমিকা পালন করছে। কিন্তু এর মধ্যেও টুইস্ট আছে, রাজনীতির মধ্যেও রাজনীতি। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ইউগভের একটি জরিপ অনুসারে নিবন্ধিত ভোটারদের মধ্যে 61% কমলা হ্যারিসকে ভোট দেওয়ার জন্য পরিকল্পনা করছেন, যেখানে মাত্র 32% ভোটার ট্রাম্পকে সমর্থন করার কথা জানিয়েছেন। ট্রাম্প খুব ভালোভাবেই জানেন কমলা হ্যারিসের ভাগে যে 61% ভারতীয় আছে তাদের ব্রেইন ওয়াশ করে নিজের দলে আনা সম্ভব। বেশি কিছু লাগবে না, উগ্র হিন্দুত্ববাদকে প্রমোট করতে হবে আর নিজেকে হিন্দুদের সেভিয়ার হিসেবে কোনো একভাবে হিন্দুদের কাছে প্রমোট করতে হবে। ওল্ড বিজেপি ট্যাকটিক্স। এজন্যই নিজের টুইটারে এরকম সাইকোলজিক্যাল গেম খেলেছেন তিনি, আর টুইট পোস্ট করার পর সেটা কাজেও লেগেছে। এই পোস্টটি দেখুন, ট্রাম্পের টুইট শেয়ার করে একজন এনআরআই অর্থাৎ আমেরিকান ভারতীয় নাগরিকের লেখা, মিস্টার ট্রাম্প, বাংলাদেশিদের শায়েস্তা করতে সেখানে ইউএস আর্মি পাঠাও। এনআরআই সবসময় তোমাকেই ভোট দিবে। বাংলাদেশি হিন্দু সংগঠনগুলোকে উস্কে দিয়ে সেই ঘটনার জের ধরে একই সাথে কয়েকটি স্বার্থ হাসিল। ট্রাম্পের নিজের ভোট গুছানো, আর সেই ভোটে জয়লাভ করলে ভারতের বিজেপির পকেটে আমেরিকার মতো গ্লোবাল পাওয়ার। আর ভারত আমেরিকার সাথে থাকলে শেখ হাসিনার আর কি লাগে?
সবচেয়ে অবাক করা বিষয়, এগুলোর কোনোটাই কিন্তু হাইপোথেসিস না, ছন্ন ছাড়া তথ্য উপাত্ত না, একটা আরেকটার সাথে রীতিমতো কানেক্টেড। অ্যান্ড হিয়ার কামস দ্য লাস্ট পিস অফ দি পাজল। সজীব ওয়াজেদ জয় হায়ার্স ইউএস লবিং ফার্ম টাইড টু ট্রাম্প ফর টাকা 2.4 crore। শেখ হাসিনা ছেলে জয় নিজেই প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে ট্রাম্পের সাথে সংশ্লিষ্ট একটি মার্কিন লবিং ফার্ম নিয়োগ করেছেন। অর্থাৎ শেখ হাসিনা আর তার পরিবার খুব ভালোভাবে প্ল্যানিংটা করেছেন। ট্রাম্প যদি নির্বাচনে জিতে যায়, তারপর আমেরিকা আর ভারতের চাপে একটা করাপ্টেড নির্বাচন দাঁড় করিয়ে ভোট চুরি করে হোক আর জোর করেই হোক, যেভাবেই হোক আবার ক্ষমতায় ফিরে আসার নতুন এক নীল নকশা। এরপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আবার দিল্লির হাতে দেশকে তুলে দেওয়া, সব কিছু একটা সুতোয় গাঁথা। মানে ট্রাম্পের নির্বাচন হলো পাশার এক ঘর, ভারতের অখণ্ড ভারত নির্মাণের স্বপ্ন হলো পাশার 2 ঘর, আর শেখ হাসিনার আবার ক্ষমতায় ফিরে আসা হলো সব মিলিয়ে 2.5 ঘর, পাশার ঘোড়া। বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ভাই বোনদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, প্লিজ থিঙ্ক র্যাশনালি। দিল্লির দাসত্বের মাঝে কোনো মহত্ব নেই। আমরা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখি। আমরা সবাই মিলে একসাথে চাইলেই সেই নতুন গণতান্ত্রিক স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। আমাদের সেই নতুন দেশ পুনর্গঠনে স্বাধীনভাবে সবার সাথে মাথা উঁচু করে বাঁচতে এখনো অনেক কিছু নির্মাণ করা বাকি।